তো কাউন্টডাউন শুরু করি। উইল বি দ্য উইনার টুডে। কে আবার? আমি জিতবো। তুই তো ভালোই জানিস আমি বাইক রেসে কতটা পাকাবো। আর আজকে তো অপুও আসেনি, হয়তো বা বাইক ম্যানেজ করতে পারিনি, অনেক জায়গায় চাইছে কেউ দেয়নি হয়তো বা। এই দীপ্তি, এই কাউন্টডাউন বাদ দে তো। এখানে মতো সব থেকে বেস্ট আমার বাইকটা, তো তুই আমার বাইকে চলে আয়। ওয়েলকাম অপু। গাইস, আমার কাছে বাইকটা ইম্পর্টেন্ট না, বাইক আছে ইম্পর্টেন্ট। তুই মনে হয় ভুলে যাচ্ছিস, বাইক এবং বাইকার দুটাই ফিট থাকতে হয় 100-100, তা না হলে বাইক রেসে জেতা যায় না। এই তমাল, তুই তো আজকে মনে হয় হেরে যাবি। লেটস সি। Let's start, guys. 3, 2, 1, and go! আমরা তো উল্টা দিকে যাচ্ছি। রেস করবা না? আরে রেস করে কি করবো, আমি তো এমনিতেই উইনার। আরে তুমি উইনার কিভাবে? কারণ রেসের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার পিছনে, তো আমি তো উইনার। You are brilliant. আচ্ছা বলো, বাইকটা কোথায় পেলে? মতিনটা চার, সারাদিনের জন্য নিয়েছি, তেল খরচ আমার। আরে জোশ, তাহলে তো সারাদিন আজকে আমরা ঘুরতে পারবো, রাইট? চলো স্পিড বাড়াও। $70,000 যোগ 1,22,000 মোট 1,92,000। বাহ, হয়ে যাবে না? বাহ, কাঁচা সরিষার ঘ্রাণ আর মুড়ি, চানাচুর, সাথে কালো চা, বাহ, জমে যাবে। তাও 25 বছর ধরে এই এক আইটেমের নাস্তা তুমি করে আসছো। আমি পিঠা বানিয়েছি, নুডলস বানিয়েছি, কোনোটাই তুমি পছন্দ করো না। কি বলবো বলো, অভ্যাস। ছোটবেলা থেকে আমি মুড়ির ভর্তা ভীষণ পছন্দ করি, আর ওগুলো আমার চলে না। তুমি আরেকটা কথা মনে করিয়ে দিলে, আমাদের বিয়ের তো 25 বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষে তোমাকে আমি একটা গহনা গিফট করতে চাই। আমার কিছু লাগবে না, আর তাছাড়া তুমি টাকা পাবে কোথায়? আরে দেখো, বিয়ের পরে আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। ইচ্ছা তো সবসময় ছিল, কিন্তু আমি না অল্প অল্প করে টাকা জমিয়েছি। আমার এক ব্যাংকে 70,000 টাকা, আর এক ব্যাংকে 1,22,000 টাকা, মানে মোট 1,92,000 টাকা আমার কাছে আছে। 1,92,000 টাকা দিয়ে তোমার মনের মতো একটা গহনা তৈরি হয়ে যাবে না? না না, আমার কিছুই চাই না, আমার কিছু লাগবে না। তুমি এই টাকাটা অন্য কোনো কাজে লাগে। আরে এটা বাবা, আমার তোমার লাগে কিছু একটু ইম্পর্টেন্ট কথা আছে। বলো। ইম্পর্টেন্ট? আরে মাত্র আসছিস, যা হাত মুখ ধুয়ে আয়। আমি নাস্তা আনছি, চা আনছি, খাবি আর বাবার সাথে চুটি আড্ডা মারবি। মা, তোমার ওই চা নাস্তা আর কি, এই মুড়ি আর এই লাল চা, আর ওই মাঝে মাঝে কি জানি ওই চাল দিয়া বানাও কি চিতই পিঠা, আর ওই মরিচ ভর্তা। এর বাইরে তুমি কি দিবা কও? মা, আমার না এইসব খাবার আর হজম হয় না, এসব বাদ দাও। আর আমি একটু পর ফ্রেন্ডদের সাথে বেরোবো, ওরা ওয়েট করতেছে, আমি তখন গিয়ে কিছু খেয়ে নেবো। আরে আমাকে 10টা মিনিট সময় দে, তুই কি খেতে চাস আমি এটা বানিয়ে দেই। কেন ওর সাথে এত জোরাজোরি করছো?
ও এখন বড় হয়েছে না, তখন বাইরে যাবে, ওখানে বসে খাওয়া দাওয়া করবে, তো যা মন চাইবে খাইবে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারবে, এটাই তো ওর বয়স। কি বাবা বল, কি বলতে চাইবি? বাবা আমার সব ফ্রেন্ডদের তো বাবা বাইক আছে, দামি বাইক, 5 লাখ 7 লাখ এইরকম দাম। আমার তো বাইক নাই। তোমার তো কতদিন বলছি আমার একটা বাইক দেওয়ার জন্য, তুমি তো শুধু বলো টাকা নেই টাকা নেই টাকা নেই। বাবা আমার বেশি দামি বাইক লাগবে না, এই একটা মিড রেঞ্জের বাইক হলেই হবে বাবা। বাবা দাও না প্লিজ বাবা। অসম্ভব, আমি তোকে কোনো বাইক কিনে দেবো না। তুই যে তোর ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে বাইক চালাস, সেটাই তো আমার পছন্দ না। আমি বাইক খুব ভয় পাই, আমি তোকে কখনোই বাইক কিনে দেবো না। আর কেমন করে কিনে দেবো? তুই আমার আর্থিক অবস্থা জানিস না। তুই এমন অস্থির হচ্ছিস কেন? আচ্ছা কি বলতে চাস বলে ফেল না। কি বলবো? সে বললে বুঝবে আমার অবস্থা, সে তো আমার অবস্থা কিছুই বুঝে না, খালি নাই 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 নাই। এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর বাবার অবস্থাটা বোঝার চেষ্টা করবি না? কিসের অবস্থা বুঝবো? কার অবস্থা বুঝবো? সে আমার অবস্থা বুঝে? সে তো আমার লেভেলে চিন্তাই করতে পারতেছে না, করতেছে টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তুই কি বলতে চাস বলে ফেল। বাবা আমি এই লাস্টবার তোমার কাছে চাইতেছি, ধরে নাও এটা আমার জীবনের শেষ চাওয়া, এরপর আর কিচ্ছু চাবো না। কিন্তু তুমি এইবার যদি আমার বাইকটা না দাও, এরপর আমার যে রূপ দেখবা এটা তুমি চিন্তাও করতে পারবা না। মাইন্ডে এভাবে কথা বলছিস কেন বাবার সাথে? আচ্ছা ঠিক আছে, তোর বাইক লাগবে তো, কালকেই তুই বাইক পেয়ে যাবি। তোর বাবার কাছে 1,92,000 টাকা আছে। কালকে ওইটা নিয়ে বাইক কিনে নিস। বাবা 1,92,000 টাকা? এটা কি শুনাইলা? সো গাইস, চলো রেস শুরু করি। ওয়েট, অপু নতুন বাইক কিনেছে, দেখি না কি বাইকটা নিয়ে আসে। হ্যাঁ দেখি। দেখি কেমন বাইক নিয়ে আসে অপু। হ্যালো এভরিওয়ান, হাই। আজকে আমরা অপুর নতুন বাইকের সেলিব্রেশন করব। তো প্রথমে আমরা কি করব, একটা রেস করব, দেন আমরা একটা লং ড্রাইভে যাব, তাই না অপু? ইয়েস, আমরা তো রেডি, কিন্তু আজকে আবার পিছন দিয়ে পালিয়ে যাবি না তো? নো ওয়ে গাইস, আজকে আমি জিতে তারপর বাড়ি ফিরবো। ইয়া, লেটস স্টার্ট। সো 3 2 1 and go! জাফর সাহেব, এই যে প্রতিদিন এই শুকনা বিস্কিটের সাথে এই চা খেতে ভালো লাগে বলেন? অবশ্যই ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে প্রতিদিন সৎভাবে টাকায় কামাই করে হালাল খাবার খাচ্ছি, কোনো ঋণের বোঝা নেই, কোনো দেনাপানা নেই। এরকম জীবন কজনের ভাগ্যে জোটে বলেন? আমার কিন্তু বিষয়টা ভালো লাগে না, আমি খুব হতাশ। ও, ডোন্ট বি আপসেট, বি হ্যাপি। শোনেন, এই যে অফিস থেকে বের হয়ে এই ট্যাঙ্গের দোকানে বসে এক কাপ চা, বিস্কিট, একটু আড্ডা দিয়ে বাসায় ফিরি, হ্যাঁ, কিছু সুন্দর জীবন। আরে এটা তো অনেকের কপালে জোটেই না। এই যে ধরেন আমাদের রাকিব সাহেব, ওরে বাপ রে বাপ, কি তার রূপ, হ্যাঁ, কত হ্যান্ডসাম, কত টাকা কামাচ্ছেন, 2 হাতে টাকা কামাচ্ছেন আর উড়াচ্ছেন। আর এখন দুর্নীতির দায়ে ধরা খেয়ে এখন জেলে।
কোথায় গেল এই রোহাব? আসলে কি সৎ উপার্জনে যে হালাল খাবারটা খাই সেটাই মনে শান্তি। আরে আমরা যা খাবো ওইটার থেকে যদি ওই হয়, কি অসভ্য ছেলে মেরে বাবা, একেবারে কুলাঙ্গার সন্তান। ও শাট আপ! কি বলেন আপনি? কেন মানুষের সন্তানকে আপনি গাল দিচ্ছেন? হ্যাঁ, এই গাল দেওয়া কি আপনাকে শোভা পায়? ওখানে যদি আপনার একটা ছেলে থাকতো তখন কি করতেন? কি করতাম মানে? কি বলছেন জাফর সাহেব? ওটা যদি আমার সন্তান হতো, ওর হাত পা ভেঙে আমি বাসায় বসিয়ে রাখতাম। প্রত্যেকটা জিনিস অরিজিনাল, কোনো ডুপ্লিকেট লাগানো হয়নি, নতুন তো। চাচা, বাইকের যে কন্ডিশন তাতে মনে হইতেছে না খুব বেশি দাম দিতে পারবো। কতদিন ধরে যে ফালাই রাখছেন, স্টার নিব তো? না না, বাইক পুরান হইলে কি হবে? বাইকের কন্ডিশন অনেক ভালো, তেলও ভর্তি আছে। এই চাবিটা নিয়ে স্টার্ট দেন, একটু চালায় দেখেন। না না, চাবি আপাতত লাগবে না। বাইক যেহেতু নিব, আমার তো অবশ্যই ট্রায়াল দিয়ে দেখতে হবে, তাই না? তো বলেন দাম দর কত? কি ব্যাপার চাচা, দাম বলেন না কেন? বাইকের জন্য কি মায়া লাগে? আমি আমি বাইকটা বিক্রি করবো না, এটা আমার ছেলের অনেক শখের বাইক, আমি বেচবো না। কি কোন চাচা, কাল রাতে না আপনি আমার হাতে পায়ে ধরলেন, আপনার ক্যাশ টাকা লাগবো, পাওনাদাররা আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এখন আপনি বলতেছেন বাইক বিক্রি করবেন না। কাহিনী কি কোন তো? আমি গত রাতে যা বলছি সব সত্য কথা বলছিলাম। আমার টাকার দরকারও আছে, খুব প্রয়োজন। মানে পাওনাদাররা আমার সকাল বিকাল আমাকে খুব ডিস্টার্ব করে, কিন্তু এই বাইক আমার ছেলের অনেক পছন্দের বাইক, অনেক শখের বাইক, এই বাইক আমি বেচবো না, এই বাইক আমি বেচবো। আপনি আপনি এত কষ্ট করে আসছেন, এই জন্য সরি। দূর মিয়া, এতদিন জানতাম মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়, আপনার তো দেখি মাথায় নষ্ট হয়ে গেছে। খায় আমার সময় নষ্ট করলো, যান আপনাকে চিকিৎসা করার। ফালতু লোক। এই তুমি কি খাবা বলো তো? আমি বাসায় খবরটা দেই, তারপর তোমাকে ছাড়তেছি। হ্যাঁ, মিহিদানা লাড্ডু 1 কেজি, তারপর ক্রিম পান্তো 1 কেজি, ক্ষীর চমচম 1 কেজি। তুমি কি খাবা বলো? কি খাবো মানে? আজকে তো আমি তোমাকে ট্রিট দেবো ভাবছি। আর ইনফরমেশনটা তোমার শুরুতেই আব্বু আমাকে দেওয়া উচিত ছিল। তা উচিত ছিল, কিন্তু বাবা না কালকে থেকে সিক, বুঝছো? তাই ভাবলাম বাসায় গিয়ে বাবা আমার একবারই সারপ্রাইজটা দেই। এটা ভালো আইডিয়া। আচ্ছা, আমাদের বিষয়টা কবে কথা বলবা? সেটা তো আগেই বলে রেখেছি, চাকরিটা হলে কোনো এক শুক্রবার তোমার বাসায় প্রপোজাল চলে যাবে। সেটা আগামী শুক্রবার হতে পারে। এখন তোমার বাবা মা আমাকে পছন্দ করলেই হয়। বাবা একদম রাজি। বাবা আমাকে অনেক ট্রাস্ট করে, অনেক ভালোবাসে। সো বাবা তার মেয়ে যাকে ভালোবাসে তার ব্যাপারে সবসময় রাজি। অবশ্যই অবশ্যই, অবশেষে সেই ম্যাজিক্যাল মোমেন্টটা ফাইনালি আসলো। স্যার আপনার মিষ্টিটা রেডি। এই দাঁড়াও 1 মিনিট। আর শোনো, তুমি কিন্তু রেডি থাকবা, ঠিক আছে? বাবার কাছে বাইকের চাবিটা নিব, নিয়ে আমরা আজকে দুজনে লং ড্রাইভে যাব। একদম না, আঙ্কেল তোমার বাইকের চাবি রেখে দিচ্ছে, সো এখন একদম ঘোরাঘুরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই। তাহলে বিকেলে দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। হ্যাঁ, কত হয়েছে? 450। 450।
সাদেক সাহেব, চাটা অন্তত নেন। না ঠিক আছে। চাকরিটা আমি পেয়ে গেছি, তোমরা শুনছো? মা, আমার চাকরি হয়ে এই নাও, ধরো 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 ধরো। বাবা, বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি বাবা। বাবা, এখন থেকে তোমার কিচ্ছু করতে হবে না, পায়ের উপর পা তুলে বসে থাকবা, অফিসে যাওয়া লাগবে না। আর মা, বাবা আমার ভালো খায় নদীর মাছ, আজকে আমি ওইটা আনবো, আর তোমার জন্য খাসির মাংস। পার্টি হবে, পার্টি, সেই পার্টি আজকে। আচ্ছা, পার্টি শাড়ি তো বেশ চলছে। বোয়াল মাছ, খাসির রেজালা, কালাভোনাও নিশ্চয়ই হবে, আরো অনেক কিছুই নিশ্চয়ই হবে। দেশি মুরগির ভোনা কিংবা রোস্ট, আর এই পায়েস টায়েস এগুলি তো বাদ যাবে কেন? সব ব্যবস্থা হবে, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। জাফর ভাই, আমার পরিচয়টা দিন, নাকি গলা শুকিয়ে গেল? বেশ তো আমোদ ফুর্তিতে আছে। পাওনাদারের টাকা পরিশোধ না করে এসব পোলাও কুরমা আপনার গলাতে নামবে কি করে? আপনার লজ্জা করে না? সাদেক ভাই, আপনি আমাকে বিশ্বাস করে তো টাকাটা দিয়েছেন, আমি সময় মতো দিতে পারিনি, তা আপনি বিশ্বাস করেন আমি কিছুদিনের মধ্যে আপনার টাকাটা সব ফেরত দিয়ে দেবো। আপনি কিভাবে ফেরত দিবেন? সব টাকা তো খেয়েই উড়িয়ে দিচ্ছেন। 5 লক্ষ টাকা কিভাবে দিবেন? কবে দিবেন? আমি তো শুনেছি আপনি আপনার কলিগদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করে বসেন। আচ্ছা, এত এত টাকা ঋণ করে আপনি আসলে কি করেন? করেনটা কি? নেশা করার অভ্যাস আছে, নাকি জুয়া খেলে সব উড়িয়ে দেন? দেখুন, আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার সব টাকার ব্যবস্থা আমি করব, আপনি আসতে পারেন। অপু, আরে কি বলতেছেন এগুলো? থাম না, সাদেক ভাই অনেক ভালো মানুষ, ওনার কাছ থেকে আমি অনেক টাকা ধার নিয়েছি, তো সময় মতো আমি দিতে পারিনি। সাদেক সাহেব, আমার ছেলের ব্যবহারে আপনি কষ্ট পেয়েন না, আমাকে কিছুটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। ও মিষ্টি এনেছে, আপনি মিষ্টি মুখ করেন। আর আমি দুপুরবেলা তো রান্না করবই, একটু ভালো মন্দ রান্না করবো, আপনি খেয়ে যাবেন প্লিজ। না ধন্যবাদ, আমি যাচ্ছি, কিন্তু এরপর যেদিন আসবো সেদিন কিন্তু টাকা না নিয়ে আমি যাব না, মনে থাকে। আমাদের ছেলেটার চাকরি হয়েছে তো, চিন্তা করছো কেন? কেমন এই বক্স? মজা? মজা? দুধ কেমন? মজা, খুব ভালো। আচ্ছা, বাবা আমার কি বলছে জানো? দীপ্তির সাথে প্রেম করতে পারবি না। কি? মানে বিয়ের আগে প্রেম করা যাবে না, যদি প্রেম করতেই হয় বিয়ের পরে। আচ্ছা, কালকে শুক্রবার না? আমার মনে হয় এতক্ষণে আমার বাবা মা তোমার বাসায় কথা বলে ফেলছে, কালকে বিয়ে প্রপোজাল নিয়ে যাবে। আসলে? আচ্ছা, তাহলে একটা কাজ করো, কালকেই পাগড়ি, শেরওয়ানি, লেহেঙ্গা, শাড়ি, সাথে একটা কাজি, সব একসাথে নিয়ে যাও। কালেমাটা পরে ফেললাম আর আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম। ভাই, আমি এত বেহায়া না। আমি বাসায় বলছি যে আমি দীপ্তিকে পছন্দ করি, আমি বাসায় বলছি যে আমি দীপ্তিকে বিয়ে করব। এখন আমি কোনোভাবেই বলতে পারবো না যে আমি কালকে বিয়ে করব। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন আমি অনেক বেহায়া না? আর আপনি বেহায়া না, আপনি হচ্ছে একটা ভীতু, বলতে পারবেন না, এটা বলেন, আমি বলে দিব না যা বলার। আমি ভীতুটাই? হ্যাঁ, আমি বলে দিব না, সমস্যা নেই। আসলেই? ঠিক আছে, তাহলে তুমি বলে দিও। আর আমার ছোট মামা আমাকে অনেক ভালোবাসে, বললেই সাথে সাথে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার বিশ্বাস আমার বাবা কখনোই আমার মতের বা আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না, ভরসা রাখ। সেম হিয়ার, আমার বাবাও যা বলবো সেটাই শুনবে। যাই হোক, সমস্যা নাই, বাবা মামা জিন্দাবাদ, মামা বাবা জিন্দাবাদ, ইনশাআল্লাহ।
চারিদিকে পাওনাদাররা একেবারে ওত পেতে বসে আছে। কালই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আমরা আগে দেখা দেখি করি, কথা পাকা করি, তারপর সুযোগ মতো একটা ভালো তারিখ দেখে বিয়ের তারিখটা পাকা করি। ছেলে মেয়ে দুজনেই যখন দুজনে পছন্দ করে, এই বিয়েটা দ্রুতই দিয়ে দেওয়া উচিত। আমি বলি কি, ওদের যে গ্রামের যে জমিটা, এটা বেঁচে দিই। কি বলছো? ওইটা বিক্রি করে দিলে তো আমাদের আর কিছুই থাকলো না। আর তো কোনো উপায় নেই। দেখো, পাওনাদাররাও আমার পিছু ছাড়ছে না, ওদের টাকাগুলো তো আমাকে পরিশোধ করতে হবে। এখন একমাত্র ভরসা বাবার দেওয়া সেই জমিটাই দেই। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো, কাল দেখা যাবে। বাবা আইসা বললাম, তোমার শরীর কেমন? শরীর ভালো, আর বস। ঠিক আছে বাবা, সমস্যা নেই। আমাদের ছেলেটা কেমন বড় হয়ে গেছে দেখো, ভালো একটা চাকরি করছে, বিয়ে করছে, তাই না? আচ্ছা শোন, ওই দীপ্তির বাবার সাথে আজকে আমার কথা হয়েছে ফোনে। ভীষণ ভালো লোক, খুবই অমায়িক, অনেকক্ষণ কথা হয়েছে। কালকে যখন যাবো না, তার সাথে আমার খুব ভালো জমবে। মানে বিয়ের দিন তারিখটা কালকেই আমরা পাকা করে ফেলতে পারি। ফোনটা দে তুই। কে ফোন করেছে? সারাদিন তুমি এই শরীরে অনেক কথা বলেছো, আর ফোন বন্ধ করে রাখতে পারো না? আই দেখ তো কে ফোন করেছে। আননোন নাম্বার। আচ্ছা আমি দেখতেছি। হ্যালো। আরে মিয়া, আমার ফোন থেকে এতবার ফোন করলাম, আপনি রিসিভ করলেন না। আর এখন আননোন নাম্বার থেকে ফোন দিলাম, ঠিকই রিসিভ করলেন। আমি শিকদার বলছি, শিকদার। আরে মিয়া, পাওনাদারের ফোন যদি এতই ভয় পান, তাহলে পাওনা টাকা পরিশোধ করে দিতে পারেন। হ্যাঁ, কি হলো, কথা বলেন না কেন জাফর সাহেব? আমি তার ছেলে অপু বলছি। আপনি বাবার কাছে কত টাকা পান বলুন তো? 2.5 লক্ষ টাকা পাই, 2.5 লক্ষ টাকা। অনেক বিশ্বাস করে তাদের টাকাটা দিছিলাম। এখন নিজে ফোন না ধইরা তোমারে দিয়ে ফোন ধরাইছে, তাই না? বাটপার একটা। দেখুন, আমার বাবা একটু অসুস্থ, সে সুস্থ হলে আপনার সাথে কথা বলবে। রাখি। বাবা, তুমি সত্যি করে বলো তো, তুমি কার কার কাছে টাকা ধার করছো, আর টোটাল কত টাকা একটু আমাদের বলো। আর কত লুকাবা? এত টাকা দিয়ে তুমি কি করছো? কাল একটা শুভ দিন, আজকে এইসব কথা বলার প্রয়োজন বোধ করি না। আরেক সময় বলবো। আচ্ছা তুই শুয়ে পড়। তুমি আজকেও কথা ঘুরাইলে বাবা, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে না। অপু, তুই এখন ঘুমোতে যা, তোর বাবা কাল তোর সাথে এই ব্যাপারে কথা বলবে। মা, আমার তো জানা দরকার বাবা একটা ভালো চাকরি করার পরও সে এতগুলো টাকা দিয়ে কী করছে। সে তো কিচ্ছু করে না আমাদের জন্য, সে টাকাগুলো গেল কই? কী দরকার, কী করছে আমারে বলো একটু। অপু, ঘুমোতে চল, চল। আরে ঘুমোতে চল, কাল তোর বাবা তোর সাথে কথা বলবে। চল চল। দীপ্তি আমার একমাত্র মেয়ে, ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। এখন ও আপনাদের বাড়ির বউ হয়ে গেলে আপনারই হবেন ওর নতুন পরিবার, ওর বাবা মা। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা মাত্রই ছেলে, আমাদের কোনো মেয়ে নেই। দীপ্তিকে আমি বউ হিসেবে না, মেয়ে হিসেবেই নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমার আপনাদের উপরে আছে। আর অপু তো অনেক ভালো ছেলে। সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, ও ওকে পছন্দ করেছে, আমার অনেক বিশ্বাস। ভাইজান, দুজন দুজনকে পছন্দ করে, দুজন দুজনকে অনেক দিন ধরে বোধহয় চেনে। হ্যাঁ, ওদের জানাশোনা ভালো, ওরা নিজেরা নিজেদেরকে বুঝে গেছে। এখন আপনি যদি রাজি থাকেন, তাহলে আমরা বিয়ের দিন তারিখ এখনই ঠিক করে ফেলতে পারি। সেটা তো খুব ভালো কথা। আমার একজন ফ্যামিলি মেম্বার বাকি আছে, সে দীপ্তির মামা। ও দীপ্তিকে খুব পছন্দ করে। ও আসলে না হয় দিন তারিখটা ঠিক করি, আপনারা একটু মিষ্টি মুখ করেন। মামনি, তুমি ওনাদেরকে সর্বত্র আগিয়ে দাও। সরি, আমি লেট করে ফেললাম।
আমার ছোট মামুনির বিয়ের কথা চলছে আর আমিই দেরি করে ফেললাম। সাদেক, তুমি বসো, অসুবিধা নেই। ভাইজান, পরিচয় করে দিই, ও হলো দীপ্তির মামা সাদেক, আমার শালক। আর সাদেক উনি হলেন জনাব জাফর আহমেদ, পাত্রের বাবা, পেশায় একজন বীমা কর্মকর্তা। আর পাশে উনি পাত্রের মা। ছেলে নতুন চাকরি পেয়েছে, হাতি ঘোড়া আয়োজন করে ফেলে। তুমি কি আগের থেকে ওনাদেরকে চিনো নাকি? চিনব না কেন, ওনার সাথে আমার একটা মধুর সম্পর্ক আছে। আমি ওনার কাছে 5 লক্ষ টাকা পাই, সেই টাকা আদৌ কোনোদিন উদ্ধার হবে কিনা জানি না। তো এই পরিবারের সাথে আমাদের মেয়ের বিয়ের কথা হচ্ছে। সাদেক সাহেব, আপনার সাথে আমার যে লেনদেনটা আছে, আমি তো আপনাকে বলেছি আমি খুব দ্রুতই এটা সমাধান করে দেব। এই জায়গায় এইসব কথা না তুললে কি হয় না? না, হয় না। কারণ আমাদের মেয়ের বিয়ে কার ছেলের সাথে হচ্ছে সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তাছাড়া আমি একা কি আপনার কাছে টাকা পাই? আপনি প্রথম লোন করেছেন আপনার কলিগ ফখরুলের কাছে, যে আমার বন্ধু, 3 লক্ষ টাকা নিয়েছেন। এরপর তাকে নিয়ে আসছেন আমার কাছে, আপনাকে বিশ্বাস করে আমি টাকা দিলাম। এরপরে খবর পেলাম আপনি আর অনেকের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা ধার করেছেন, যার বেশিরভাগই আপনি শোধ করতে পারেননি। একজন মাতাল জোয়ারির ছেলের কাছে আমরা তো আমাদের মেয়ের বিয়ে দিতে পারি না দুলা ভাই। সাদেক, তুমি এসব কি বলছো? মামা তুমি থামবে, চুপ করে বসো তো। আর তুমি কোথায় কি বলতে হয় এগুলো ভুলে গেছো? এখানে আসছো কোন বিষয় নিয়ে কথা বলতে সেটা বলো মামা। এখানে টাকা পয়সার বিষয়ে কেন কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অপুর সাথে বিয়ের পর সব টাকা অপু তোমাকে ফেরত দিয়ে দিবে, একদম সুদে আসলে ফেরত দিয়ে দিবে। প্লিজ মামা, তুমি আঙ্কেলের সাথে যে ব্যবহারটা করেছো এটা মোটেও ঠিক করো না। ইউ শুড সরি মামা। আঙ্কেল আই এম সো সরি, আপনি প্লিজ মামার কথা কিছু মনে করবেন না। মামা, আমার জন্য হলেও তোমার তাকে সরি বলা উচিত। বাবা মা, চলো। এত অপমানের পর এখানে এক মুহূর্ত থাকা যাবে না। এই তুই থাম ভাইজান, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে। তো এদের এই পবিত্র সম্পর্কে আমার যে অপারগতা, এটা একটু একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমি সাদেক সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমি সব পরিশোধ করব। প্লিজ এই বিয়ের মাঝে এইসব কথা তুলেন না। এই বিয়ে হবে না অপু। আমি বলছি এই বিয়ে হবে না, একবার বলছি, এটাই ফাইনাল কথা। বাবা প্লিজ অপুকে আর বাবাকে একটু বোঝাও। মা বাবা চলো, লজ্জা যদি থাকে না বসে থাকবা না, চলো। মান সম্মান তো সব হয়েছে। তো সাদেক, তুমি এটা কি করলে? কি করছিস অপু? কি করতেছি? হ্যাঁ, কি করতেছি? তোমরা আমার জীবনটারে শেষ করে দিছো, শেষ। আমি কি খুব বেশি কিছু চাইছিলাম তোমার কাছে বাবা? হ্যাঁ, তোমার মতো বাবা যেন কোনো সন্তানের না হয়। মুখ সামনে কথা বলো অপু। মুখ সামলায় কথা বলবো? মুখ সামনে কথা বলবো? আমি তোর কষ্টটা বুঝি। দেখ, ভালোবাসার মানুষের সামনে অপমান হওয়া কেউ সহ্য করতে পারে না। তোর কোনো দোষ নেই, সব ঠিক হয়ে যাবে। দীপ্তির মামাকে আমি সব টাকা কড়ায় গন্ডায় আমি পরিশোধ করে দেব। দেখ, দোষ তো আমার, আমি আবার সব শুধরে নিয়ে তোদের এই বিয়ের ব্যবস্থাটা আমি আবার করব বাবা, তুই চিন্তা করিস না।
তুমি যেটা করছো না ওটা না ভুল না, পাপ, মহাপাপ। তুমি তোমার ছেলেরে ভালো থাকার বয়ান দিছো, বিশাল বিশাল বয়ান, আর নিজে কি করছো? মদ খাইছো, জুয়া খেলছো, আর কি করছো? আচ্ছা, এতগুলা টাকা আমাদের, সে কি করছে এতগুলা টাকা নিয়ে? আমাদের বাড়ি আছে কোনো? নাই। গাড়ি আছে? নাই। আমার কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি তো সে পড়াইতে পারে নাই, পড়াইছে কই একটা সেশন জটমার্ক ইউনিভার্সিটিতে। সে কি করছে এত টাকা দিয়া? ভাবছো কি আমি কিছু বুঝি না? মদ খাইছে, জুয়া খেলছে, আর কি করছে আল্লাহ জানে। লজ্জা করে না? তুমি একা মারলা কেন? আসেন, আপনিও মারেন, মারেন, আপনিও মারেন, আপনারা দুজন মিলে মারেন না আমারে, মাইরা ফেলেন মারতে মারতে, যাতে লোকে না বলতে পারে যে মদ করে ছেলে জুয়ারির ছেলে। বাইকের চাবি কই? বাইক ধরা নিষেধ, বাইক বের করবি না। ওপো চাবি নিস না, বাইকের চাবি নিবি না। ওপো যাস না, ওপো বাইক বের করবি। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বসো তুমি। Please pick up the phone, Oppo, please. মা, আসবো? হ্যাঁ বাবা, বসো। কিরে, ফোন ধরছে না? এত কিছুর পরে অপু ফোন ধরে? বাবা যা করেছে একদম ঠিক করে নাই বাবা। আরে বাবা, তোমার মামা না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলি কি সব শেষ হয়ে গেছে? তুমি যাও অপুর কাছে, আমি তো আছি তোমার সাথে, সব ঠিক হয়ে যাবে। সত্যি বাবা, you're the best father in the world. Thank you so much. All the best. আমি জানতাম তোমাকে এখানেই পাবো। ফোন ধরো না কেন তুমি? আর এভাবে বিয়েটা কেন ভাঙলো? এত রাগ কিন্তু একদমই ভালো না। জানি বাবার সাথে আমি খারাপ বিহেভ করছি, আর আমার আসলে ওভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি। তোমার মা ফোন করছে আমাকে। তুমি ফোন ধরো না দীপ্তি, প্লিজ। আমি শিওর তুমি তাদের ফোন ধরতেছো না, তাই না? হ্যালো আন্টি। কি এখনই আসছিস আন্টি? তোমার বাবা হসপিটালে, তাড়াতাড়ি চলো চলো। ভাল লাগে না। আরে কেন ভাল লাগবে না? এত হতাশা কেন? তোর বয়স তো একদিন আমারও ছিল। শোন, পুরুষ মানুষকে কখনো ভেঙে পড়তে হয় না। হ্যাঁ, তুই এখন পড়াশোনা শেষ করেছিস, এখন নতুন চাকরি পাবি। আমি জানি তুই চাকরিতে অনেক উন্নতি করবি, কারণ তুই সবসময় হালাল খেয়েছিস, ঠিকঠাকভাবে বড় হয়েছিস, তো ভালো ছিল। একটা জিনিস মনে রাখবি, একটা পুরুষ যখন অধৈর্য হয়ে যায়, হ্যাঁ, তখন তার মন ভেঙে যায়। এটা করাই যাবে না। পুরুষ মানুষকে সবসময় শক্ত থাকতে হবে। একটা ছেলে যখন মানে সংসারের দায়িত্ব নেয়, তখন তার ঘাড়ে অনেক বোঝা চলে আসে। আসলে বোঝাটা তেমন না। একটা ছেলের যখন মনে শান্তি আসে, তাহলে মনে করবি যে তার পরিবারের মনে শান্তি আসছে। আর যার পরিবারে যদি অশান্তি আসে, তখন ওই ছেলের সেটা মানে রিফ্লেকশন ঘটে, তারও মন খারাপ হয়। তুই একসময় তুই নিজেই বুঝতে পারবি। বাবা
আমি তোমার অবস্থাটা বুঝি। তুমি হয়তো ভাবো যে আমি অনেক সময় তোমার সাথে চিল্লাচিল্লি করে আমি কিছু বুঝি না। তুমি বিশ্বাস করো, আমি যদি চাকরিটা পাই, এই পুরা পরিবারের দায়িত্বটা আমি নেব। কিন্তু বাবা, আমি তোমার একটা জিনিস বুঝি না, এতগুলা টাকা ঋণ নিয়ে তুমি কি করছো? আমাকে বলো, কি করছো বলো না। বলবো বলবো একসময় বলবো, আরে বলবো একসময় বলবো। আয়। আর বলছো? হ্যাঁ, আর কিছুদিন যাক, তারপর আমি সব তোকে বলবো। কি মুড়ি দিছো, ভালো লাগে না এগুলা। আমার কি ডায়াবেটিস নাকি? আরে ভালো করে বানিয়েছে, খা। তুমি খাও। ভাবছিলাম তোমার নিয়ে ফ্রাইড রাইস খাবো, তুমি দিছো ফ্রাইড মুড়ি। খাবো খাবো, একদিন খুব জমিয়ে খাবো। নাও নাও নাও, মজা নেই? কি বলে? অনেক মজা। আম্মুর মুড়ির মতো। বাবা, তোর সাথে না আমার একটা জরুরি কথা আছে, বলো। যার জন্য তোকে একটু নিরিবিলিতে নিয়ে আসছি। আরে এটা রাখ না, আরে কথাটা তো জরুরি। আরে বলো, আমার কান খোলা। বলা যাবে না, তুই রাখ এটা। আরে জ্বালান জ্বালাও। মানে তুই তো জানিস যে আমি আমি অনেক বিপদের মধ্যে আছি। মানে আমি এই বিপদ থেকে বেরোতে পারছি না। কি বিপদ? আছে অনেক ধরনের বিপদ, মানুষের বিপদের কি শেষ আছে বাবা? এই বিপদ থেকে বের হতে হলে আমার ওই গ্রামের বাড়ির যে আমার বাবার, মানে তোর দাদার যে জমিটা আছে, ওইটা না আমি বিক্রি করে দিচ্ছি। ওয়েট 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 ওয়েট, তুমি ঢাকায় কত বছর ধরে আছো? সেটা তো আছে 37 বছর। 37 বছর। এই 37 বছর ঢাকায় থেকে একটা মাথা গোজার ঠাঁই নেই আমাদের, আছে? মানুষের বাসায় থাকি, ভাড়া বাসা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ওই লিখতে পারি না আমি। আমার লিখতে হয় সেই গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা, ঠিক না? তোমার আসেই শুধু গ্রামের জমিটা, তাহলে ওটা বেচে দিলে হবে কি? আইসে বেচে দিল, কি কও এগুলা? দেখ, আমার ঢাকা শহরে আমি কিছু করি নাই, কিন্তু তোদেরকে তো আমি অসুখী রাখি নাই। আমার যে অল্প বেতন, সেই বেতনে তোদেরকে আমি ভালো মন্দ খাইয়েছি, তোকে পড়াশোনা করিয়েছি। যখন পড়াশোনা শেষ করেছিস, একটা ভালো চাকরি করবি, আরও বড় জায়গায় যাবি। কিন্তু আমি যদি ঘুষ খেতাম, আমি ঘুষের কথা না ভাবলে আমার গা রিড়ি করে, আমি সেটা মানতে পারি না। আমি ওই পয়সা আমি তোদেরকে খাওয়াতে পারবো না। তোদেরকে আমি যাই খাইয়েছি, আমি হালাল খাইয়েছি, আমরা নিজেরা হালাল খেয়েছি। এটাই তো জীবন। তুমি হালাল খাওয়াইছো, খুব গর্ব তোমার, ঠিক না? তুমি আমার দোয়া করবা যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। কি লাভ? আমাকে বাড়ি নেই, এটাই রিয়েলিটি। ঢাকা একটা স্থায়ী ঠিকানা নাই, মাথা গোজার ঠাই নাই। দেখ রে বাবা, একটা মানুষ যখন বিয়ে করে, তারপর প্রথম সন্তান হয়, তো মানুষটা যে কি খুশি হয়, যে বাবা হওয়ার যে খুশি, এটা যে কল্পনাও করতে পারবি না। তুই যখন বাবা হবি তখন তুই সেটা বুঝতে পারবি। আর ওই সন্তানের যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি কিছু হয়ে যায়, তাহলে ওর লাশ টানার মতো বাবার সে শক্তি থাকে না, অনেক ভারী হয়ে যায়। আর তার চেয়েও অনেক 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 ওজন আমার কাছে আরো আছে, যেটা আমার মানে পাওনাদাররা দিয়ে রেখেছে। আমি লোন করেছি, আমি সেটা সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না, যার জন্য আমি ওই জায়গাটা বেচে দিতে চাই। বাবা, তুমি ঢাকায় 37 বছর হালাল ইনকাম করছো, গর্ব করে বলো যে আমার উপার্জন হালাল। হ্যাঁ, তোরে যা খাওয়াইছি হালাল।
কিন্তু এই যে ঋণ করছো, এতগুলা টাকা, এত বোঝা, সেই টাকাগুলো দিয়ে কি করলা? আমারে বলো যে না আমি একটা জায়গায় ফ্ল্যাট বুকিং দিয়েছি, ফ্ল্যাট বুকিং দিয়ে ধরা খাইছি, জায়গা কিনছি, জায়গা কিনে ধরা খাইছি। কি করছো আমারে বলো। তাহলে তোমার হালাল ইনকাম দিয়া আমার কি লাভটা হইল? আর এই দোয়া দিয়া লাভ হয়েছে? কোনো লাভ নেই। টাকা দিয়ে তোমার মনের মতো একটা ঘন তৈরি হয়ে যাবে না? বাহ মা, বাবা কই মা? আমি বাবার কাছে যাবো। আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আঙ্কেল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। মা তুমি এটা তো বাবার ডায়েরি, তোর জন্য কিছু কথা লেখা আছে, পড়ে দেখ। ডায়েরি তোমাকে কখন দিছে? যখন অসুস্থ হয়েছিল তখন। অপু, তুই যখন এই লেখাগুলো পড়বি সম্ভবত তখন আমি তোদের থেকে অনেক দূরে। তবে মনোযোগ দিয়ে লেখাটা পড় বাবা। পৃথিবীতে সব থেকে কষ্টের মৃত্যু মনে হয় এটাই, ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যু। তোর মনে আছে তোকে বাইক কিনে দেবার পর দিনই তুই অ্যাক্সিডেন্ট করলি। তোর যে অবস্থা ছিল সেটা মুখে বলার মতো না রে বাবা। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে এরপরই আমার কাঁধে নেমে আসে এক পাহাড় সমান ঋণের বোঝা। আমি কখনোই মদ জুয়ায় লিপ্ত ছিলাম না রে বাবা। আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেননি। আমি সারা জীবন সৎ ও হালাল পথে ছিলাম। তোর দাদার রেখে যাওয়া এক টুকরো জমি আছে, সেটা বিক্রি করে আমার সব পাওনাদারদের টাকা পরিশোধ করে দিবি। ছেলে হিসেবে এটুকু দায়িত্ব পালন করবি। পাওনাদারদের লিস্ট এখানে দিয়ে দিলাম। ফখরুল পারভেজ 3 লাখ টাকা নিয়েছিলাম, সাদেক সাহেব 5 লক্ষ টাকা, শিকদার সাহেব 2.5 লক্ষ টাকা, রহমান ভাই 4 লক্ষ টাকা, মিলন ভাই 1 লক্ষ টাকা। বাবা এত টাকা এত অল্প সময় কেন লোন নিছে? কি করছে বাবা? তুই বাইক অ্যাক্সিডেন্ট করেছিলি না, তখন তুই 9টা দিন হাসপাতালে ছিল। আমার গহনা, তোর বাবার কিছু টাকা, এগুলো দিয়ে হচ্ছিল না। তোর কোনো সেন্স ছিল না। তোর বাবা পাগলের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে টাকা চেয়ে এই টাকাগুলো লোন করেছিল শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য। তোকে বাঁচানোর জন্য এই লোনগুলো করেছিল। আমি টাকা জমা দিয়ে দিয়েছি, আরো কিছু দিতে হবে, আমি জোগাড় করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এত টাকা কোথায় পেলে? আমি লোন করেছি। দেখো, আমার ছেলেকে বাঁচানোর জন্য আমাকে যদি আরো লোন করতে হয়, আরো মানুষের কাছে হাত পাততে হয়, আমি পাতবো। আমাদের ছেলেকে আমার বাঁচাতে হবে। আর শোনো, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে আমাদের হাতে দেয়, তুমি কখনোই ওকে বলবে না যে আমি লোন করে ওকে সুস্থ করেছি। কেন বলবো না? কেন বলবো না? বলো না, ও হীনমন্যতায় ভুগবে। আমি চাই না আমার জন্য হীনমন্যতায় ভুগুক। ও পাখির মতো বেড়ে উঠুক। আমি কোনো কিছু চাই না, ওকে আমি খুশি দেখতে চাই। সব কষ্ট তুমি একা মাথায় নেবে। মা
আমি শুধু জানি অ্যাক্সিডেন্ট করার পর আমি সুস্থ হয়েছি, কিন্তু মাঝখানে যে এতগুলো ঘটনা ঘটে গেছে, আমার জন্য এতগুলো টাকা লোন করছো, এইটা কেন আমার একটা বারের জন্য জানাইলেন না মা? একটা বারের জন্য বলতা। নিষেধ ছিল, তোর বাবা তোকে বলতে নিষেধ করেছিল, বলেছিল ছেলেকে বলো না, ও কষ্ট পাবে, ও গিল ফিল করবে, অন্যতায় ঘুরবে, তাই সব কষ্ট নিজের কাঁধে নিয়ে বেড়াচ্ছিল, তোকে কিছুই বুঝতে দেয়নি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার স্বামীর কি অবস্থা? আমরা ভেতরে যেতে পারবো? এখন যেতে পারবেন না, আপনাদের পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, ওনার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনারা যদি সম্ভব হয় দ্রুত নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে গেলে ভালো, কারণ আমাদের এখানে এই ট্রিটমেন্টটা এখন হবে না। ওয়েট, আমি একটু আমার বাবার সাথে এখনই কথা বলছি। বাবা নিশ্চয়ই পরিচিত কেউ থাকবে নিউরোসায়েন্সে। স্যার আমি কি যেতে পারবো এখন? না, আপনারা এখন যেতে পারবেন না, আপনার বাবার অবস্থা খুবই খারাপ। আপনারা যদি যেতে চান একজন যেতে পারেন, খুবই অল্প সময়ের জন্য। আর আপনারা বসুন, আপনারা এখানে সবাই বসুন। বাবা, প্লিজ এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়বেন, আরো অসুস্থ হয়ে যাবেন। আমার জন্য তোমার এই অবস্থা, আমি থাকতে তোমার কিচ্ছু হইতে দিব না, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। বাবা, বাবা, আজকে তোমার জন্য তোমার এই অবস্থা। মা! মা!